26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। বাংলা পরে বলাবে, ওর ছবি টবি আজকে একটাও নেই কেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এত সবাই নাকি ভাইপোর সৈনিক, সব হচ্ছে সব এর সৈনিক, হ্যাঁ যুবরাজের সৈনিক, আজকে ছবি টবি একটাও নেই কেন? পিসি রাখতে দিচ্ছে না ছবি? পিসি ভাইপোর মধ্যে আগে নিজেদের যে মানে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটা সামাল দিক আগে। ও বেচারা টেনশনে টেনশনে শুকিয়ে যাচ্ছে দিনকে দিন। ও কোনো ছবি নেই, কিচ্ছু নেই, বড় বড় ডায়লগ পরে মারবে, আগে ছবিগুলো সামলাক। ছবি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? রাজপুত কোথায়? যুবরাজ কোথায়? এই প্রশ্ন বাংলার মানুষ করছে। তো 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। যদি কর্মসংস্থানই করতে পারতেন, বাংলার বেকারদের উদ্দেশ্যে বলতেন না যে বাড়ির মাকে বলুন একটু ঘুগনি আর মুড়ি হাতে করে দিয়ে দাও, মা আমি ধর্মতলায় বেচতে যাবো। যদি এতই হিম্মত থাকে, বাড়ির এই গরুচোর কয়লা চোরটাকেও তো বলতে পারে যে তোকে একটু ঘুগনি বানিয়ে দিচ্ছি, মুড়ি বানিয়ে দিচ্ছি, যা ধর্মতলায় বেচকে যায়, তাহলে বাংলার মানুষ সম্মান করবে। তো যেই মুখ্যমন্ত্রীকে রাজ্যের সাধারণ বেকারদের উদ্দেশ্যে বলতে হয় চপ বেচুন, মুড়ি বেচুন, ঘুগনি বেচুন, তো সেখানে আমরা কর্মসংস্থানের কথা বলতে পারবো? বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। ওরা যা বলুক না কেন, আমরা বলছি 2026-এ বদলাও হবে, বদলও হবে, দুটোই হবে। কথায় কথায় নবান্ন অভিযান আমার বাড়ির সামনে, এবার আপনাদের নেতাদের বাড়ির সামনে যাব না কেন? আমি অন্যান্য সব প্রসঙ্গ ছেড়েছি, দুদিন আগে আমার বাড়ির সামনে ভূতের কীর্তন করে গেছে। যত রাজ্যের চোর ছাচরগুলো আমার বাড়ির সামনে এসে ভূতের কীর্তন করে গেছে। যারা বড় বড় আদর্শের কথা বলছে, তারা রাস্তার লোকের বাড়ির একটা 5,000 টাকার পায়খানা বাথরুম তৈরি করার মধ্যেখান থেকে কাটমানি খায়। তো এরা এসে কথা বলবে আর আমাদের শুনতে হবে? তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, ওরা হচ্ছে একেবারে আন্দোলনের ঢেউ। তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, তৃণমূল কংগ্রেসকে জেলে ভরা যাবে, 26-এর পরে তাই করা হবে। बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি বলা আর মোটামুটি ওই হিন্দি সিনেমার আশরানির ওই সিনেমার ওই মুহূর্তগুলো দুটো মোটামুটি এক। এই যে হিন্দি বলে, যারা হিন্দি জানে তারা হিন্দি ভুলে যাবে। যাই হোক, যে কোনো ভাষাকেই তো সম্মান করা উচিত, তিনিও সেটা বলেন। কিন্তু এত বাঙালি 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 বাংলা করছে, কিন্তু ওই সামনেই একটা মঞ্চে দেখলাম ওই শহীদদের নাম লেখা আছে, সেখানে শুধু ইংরেজিতে আর উর্দুতে লেখা আছে, বাংলায় লেখা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্মানের কথা বলছেন, অথচ এই তার শাসনকালেই পশ্চিমবঙ্গের এই যে দুর্নীতিতে, এই যে চৌর্যবৃত্তিতে একের পর এক মন্ত্রী আমলাদের আমরা জেলে ঢুকতে দেখেছি। এটাতে তো বিশাল বাংলার সম্মান বেড়েছে। ওই মঞ্চটার ছবিটা ভালো করে দেখো, সামনে থেকে পেছনে, ডান দিক থেকে বাঁ দিক। কেউ পঞ্চায়েতের টাকা খেয়েছে, কেউ গরু চুরির টাকা খেয়েছে, কেউ ত্রিপল চুরির টাকা খেয়েছে, কেউ সাধারণ গরিব মানুষের ওই 1 লাখ টাকা বাড়ি, তার মধ্যে থেকেও 20,000 10,000 করে খেয়ে নিচ্ছে। আমি বলছি এই যে এই দুর্নীতিটা পঞ্চায়েত স্তর থেকে নিয়ে একদম মন্ত্রিসভা অবধি, রাজ্যসভার তৃণমূল এই দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে। তাই জন্য এইগুলো নিয়ে বললে খুব গায়ে লাগে। মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন, আমার বোন অভয়া, তার বাবা মা কাকু কাকিমা যে ডাক দিয়েছে নবান্ন চলো 9ই আগস্ট, এই 9ই আগস্ট মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন পতাকাবিহীনভাবে তিনি যে পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, নবান্নর দিকে যাওয়ার জন্য যে আহ্বান তারা জানিয়েছেন কাকু কাকিমা, নবান্ন অভিযানের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা ছেড়ে পালাতে হবে, এইটুকু আমি আপনাকে বলতে চাই। আমরা এই 17 লক্ষ ভুয়ো ভোটারের যখনই তালিকাটা ইলেকশন কমিশনকে তুলে দিয়েছি, এটাতেই মুখ্যমন্ত্রী টনক নড়ে গেছে। গতবার প্রাপ্ত ভোটের যে সংখ্যা, তার সাথে তৃণমূলের সাথে বিজেপির ভোট ডিফারেন্স হচ্ছে 42 লক্ষ। এই 42 লক্ষর মধ্যে সংখ্যা গরিষ্ঠটাই হচ্ছে এই ভুয়ো ভোটার। আমরা বারংবার করে বলছি স্বচ্ছ ভোটার তালিকা হোক, তাতে করে যা হোক সেটা যদি স্বচ্ছ ভোটের তালিকার মাধ্যমে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, কারোর কিছু বলার থাকবে না। কিন্তু এই যে ভুয়ো ভোটারদের দুবার করে দুটো কনস্টিটিউয়েন্সি থেকে নাম, বাইরের ইললিগাল ইমিগ্রেন্টদের ঢুকিয়ে দিয়ে সেই জায়গাতে তাদের নাম, আমাদের প্রশ্ন হচ্ছে যেটা ভোটার তালিকা, এটা তো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন। আমরা এই প্রশ্নে কেন আপোষ করব? মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এরা যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায়, তৃণমূলের ভিত মরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ থাকবে, এটাই তো 21শে জুলাই শেষ। আমি সকালে একটা টুইট করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিম্মত থাকে, শেষবার মুখ্যমন্ত্রী হিসেবে সবাই অ্যাড্রেস করছেন, তার আগে একবার এই রিপোর্টগুলো পারলে একবার পেশ করতেন। তিনি সেটা করলেন না। সবকিছু বলুন, মুখ্যমন্ত্রী সবকিছু বলুন, কিন্তু সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী এই সংখ্যায় এই কথাগুলো যখনই হয়, এগুলো বিজেপির চাপে বলেন, আর মন থেকে মাথায় হিজাব পরে লা করে। এটাই হচ্ছে সমস্যা। যে কোনো রাষ্ট্রের প্রধান, সেটা মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক, তাদের ধর্ম নিয়ে কথা বলতে হবে কেন? আমরা তো মুখ্যমন্ত্রীকে চাই না যে তিনি ধর্ম নিয়ে কথা বলুন।
মুখ্যমন্ত্রী উন্নয়ন নিয়ে কথা বলুন। আজকের মঞ্চ থেকে একটা উন্নয়নের কি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তোমাকে আমি বলছি, আমি তোমাকে আগে বলছি, এই সমস্ত দেখো বেচারা অনেক খেটেছে, এক গাদা বস্তা ফস্তা করে কাগজপত্র নিয়ে দিল্লি মিল্লি গেছিল, কিছু ছিল না যদি ওগুলো। ওসব নাটকবাজি করার জন্য বস্তা ফস্তা নিয়ে এক গাদা গেল টেল, ভাবলো যে দলের মধ্যে নাম্বার ফাম্বার বাড়বে, মুখ্যমন্ত্রী হবে, কিছুই হলো না। ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে হঠাৎ করে এমন কিছু একটা হলো, আমি জানি না কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দেখা গেল বাড়ির মধ্যে দিন পড়ে গিয়ে মাথা ব্যথা ফেটে গেছে। যখনই ওর মধ্যে ফ্রাস্ট্রেশন দেখা দেয়, এই ধরনের জিনিস যদি কাকতালীয়ভাবে ঘটে যায়, বাংলার মানুষের তো সন্দেহটা অন্যদিকে দেখা দেবে। তাই মুখ্যমন্ত্রীকে বলবো পারিবারিক দ্বন্দ্বগুলো আগে মেটান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো পারিবারিক সমস্যাগুলো আগে মেটান, তারপরে বাইরে গিয়ে বিজেপিকে এই ধরনের কথাবার্তা বলবেন বা রাজনৈতিক আঙিনায় গরম গরম বক্তৃতা রাখবেন। খারাপ লাগে, একটাও ছবি নেই বেচারা এই ছেলেটা, এতগুলো কাগজপত্র টেনে টেনে বস্তা বোঝাই করে দিল্লি টিল্লি নিয়ে গেল, এত কিছু করলো, তারপরেও একটাও ছবি নেই, খারাপ লাগে। পশ্চিমবঙ্গে আমরা অভয়াকাণ্ডের মতন একটা ঘটনা দেখেছি যেটা বিশ্বের কাছে বাংলার মানে আমাদের মাথা হেড হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে বলেন, তার কাছেই বাংলা নিজের মেয়েকে চায়, মানে শুধু নিজের মুখটা। অথচ বাংলার মেয়ে তো অভয়াও, বাংলার মেয়ে তো হাঁসখালিতেও সেই ধর্ষিত হওয়া মেয়েটা, বাংলার মেয়ে তো ওই পার্কস্ট্রিট গণধর্ষণের শিকার যে সুজেট, সেও তো বাংলার মেয়ে ছিল। এরকম বহু বাংলার মেয়েরা আছে, কিন্তু মুখ্যমন্ত্রী সবাইকে ভাবেন বাংলার সৎ মেয়ে, তিনি নিজেকেই ভাবেন একমাত্র বাংলার মেয়ে। সমস্যা সেখানে। একটা সরকার 14 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে, উন্নয়নের নিরিখে কোন কথাটা বললেন? এই যে তৃণমূলের যে সমস্ত লোকজন যারা নাচতে নাচতে গাড়ির মধ্যে গেঞ্জি জাঙ্গিয়া পরে নাচানাচি করতে করতে যারা আজকে এলো এখানে, তারা আলটিমেটলি কি নিয়ে যাচ্ছে? এই যে শহীদ সমাবেশ করা হলো, এই শহীদ সমাবেশের আখেরে কোন শহীদদের তর্পণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাইতে যে শহীদ যারা মারা গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 14 বছর আসার পরেও আজ অব্দি কেন 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ হলো না? যেই তৎকালীন সময় স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত গুলি চালনার মধ্যে যার সব থেকে প্রধান ভূমিকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে তাকে পুরস্কৃত করলেন এমএলএ বানিয়ে, রাজ্যের মন্ত্রী বানিয়ে, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ বানিয়ে। সেই সুশান্ত ঘোষের, সেই সুশান্ত চ্যাটার্জি কমিশনের সামনে এই মনীশ গুপ্ত হলফনামা আকারে বলে এসেছিলেন, এই 13 জনের মধ্যে এরা সব হচ্ছে নাকি মাতাল, সব হচ্ছে গিয়ে দুষ্কৃতী। যে 13 জন শহীদদের নিয়ে তৃণমূল আজকে শহীদ দিবস করছে, তাদেরই দলের বর্তমান নেতা, প্রাক্তন রাজ্যসভার সদস্য, দলের প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, তিনি এই 13 জনকে মাতাল, তারপরে হচ্ছে গিয়ে বলে এসেছিল, সমাজ বিরোধী বলে এসেছিল। তো সেই হলফনামাটা পেশ করা হোক জনসমক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ থাকবে, এটাই তো 21শে জুলাই শেষ। আমি সকালে একটা টুইট করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিম্মত থাকে, শেষবার মুখ্যমন্ত্রী হিসেবে সবাই অ্যাড্রেস করছেন, তার আগে একবার এই রিপোর্টগুলো পারলে একবার পেশ করতেন। তিনি সেটা করলেন না। যাই হোক, এটা ওনার আক্ষেপ থেকে যাবে, বাংলার মানুষের আক্ষেপ থাকবে, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে কোনো রিপোর্ট পেশ করতে পারলেন না। আমরা বারংবার করে এই রাজ্যে একটা কথাই বলছি যে আমরা এই রাজ্যে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। এই যে বারবার করে সিবিআই ইডির উপরে এত রাগ, এদেরকে তো আসতে হতো না যদি রাজ্য প্রশাসন, যদি তারা তাদের ভূমিকা পালন করত। এই যে জীবন কৃষ্ণ থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে এই সমস্ত চোরগুলোকে যদি রাজ্য পুলিশ ধরতো, তাহলে কি সিবিআই বা ইডির দরকার পড়তো? কিন্তু এরা করছে কি, না ধরে এদের এই অপকর্ম বা কুকর্মগুলোকে ধামাচাপা দিচ্ছে। সমস্যা সেই জায়গাতে। বাংলার মাটি দুর্জয় মাটি, বাংলার মাটি দুর্জয়ের ঘাটি, এটা আমরা খুব ভালো করে জানি। যার জন্যই আমরা বলছি 2026 সালে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে উৎখাত হবে। আমরা বারংবার এক কথা বলছি যে এই রাজ্যের মানুষ স্থিতিবিরক্ত। এই রাজ্যের প্রত্যেক কটা বেকার যুবক যারা রয়েছেন, তারা এই রাজ্যে তৃণমূল করে ওই সিন্ডিকেট বা কাটমানি ছাড়া তাদের জীবনে কোনো কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট নেই। তারা না পারছে চাকরি করতে, না পারছে ব্যবসা করতে, না পারছে জীবনে কোনো একটা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের দিকে এগোতে। আমরা বলছি এই রাজ্যের যারা চাষিরা রয়েছেন, তাদের আজকে অবস্থা দেখুন। এই রাজ্যে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তারা কি পাচ্ছে? এই মঞ্চটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতক্ষণের বক্তৃতার মধ্যে 14 বছর ধরে রাজ্য শাসন করার একজন মুখ্যমন্ত্রী উন্নয়নের কোনো খতিয়ান দিতে পেরেছেন? উন্নয়নের কোনো পরিসংখ্যান দিতে পেরেছেন? পারেননি। আমরা তাই জন্যই বলছি এই রাজ্যের প্রকৃত উন্নয়নের জন্যই সরকারকে উৎখাত করা অত্যন্ত